হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি একটু ভালো আছি, বলবো না খুব বেশি ভালো আছি। আজকের ঘটনায় যাব, সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আজকে দুটো ঘটনা আছে, দুটো ঘটনাই কিন্তু আজকে ভয় লাগবে। রাতের অন্ধকারে, ঠান্ডা শীতল রাত, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে দুটো হরেবল স্টোরি। হ্যাঁ, আজকের ঘটনা সত্যি হরেবল। চলো আজকে আর সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। প্রথম ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে মৈনাক চ্যাটার্জি। মৈনাক ভাই বলে, দিদি ভাই আমার বয়স এখন 27 বছর। আমার নিজের পিসির সাথে একটা ঘটনা ঘটেছিল, পিসির শ্বশুর বাড়িতে, পিসির বিয়ের পরে। সেই ঘটনাটা আমি শেয়ার করছি। পিসি আমাকে বলেছিল যে তোর যদি মনে হয় তুই কোনো এমন জায়গায় শেয়ার করবি যেখানে ঘটনাটা নেবে। এবার বলি যে পিসি উনি কিন্তু ঘটনাটা কোনো একটা বড় প্ল্যাটফর্মেও কিন্তু লিখেছিলেন, পাঠিয়েছিলেন। ওনার জীবনের ছোট ছোট কিছু ইনসিডেন্ট যেগুলো ওনার সাথে ঘটে, সেই ঘটনাগুলো তারা কিন্তু সিলেক্ট করেনি, তারা ঘটনাগুলো কিন্তু নেয়নি। তো আমাকে অনেক করে বলেছে, দিদিভাই ঘটনাটা প্লিজ আপনি নেবেন, কারণ এই ঘটনাটা একদম বাস্তব। আর এখন পিসির শরীরের অবস্থা সেরকম ভালো না। পিসির একটাই ইচ্ছে যে ওনার জীবনের ঘটনা যদি কোনো জায়গায় উনি শুনতে পারেন, তাহলে উনি নিজে খুব মৃত্যুর আগে না একটা প্রাউড ফিল করবেন যে আমার স্টোরিটা, হতে পারে ওনার নাম এখানে নেই, হতে পারে, কিন্তু পিসি বলে তো আক্ষেপ করছে, পিসি বলে তো ঘটনাটা আসছে, এটাই ওনার কাছে অনেক। তাহলে চলো আমরা ঘটনাটা শেয়ার করি। মৈনাক ভাই বলে, দিদি ভাই আমার পিসির কৃষ্ণনগরে বিয়ে হয়। কৃষ্ণনগরে যেখানে বিয়ে হয়েছিল, ঠিক যেখানে আমার পিসির বাড়ি, শ্বশুর বাড়ি, ওই জায়গাটা না গ্রাম্য পরিবেশ। আজ থেকে প্রায় 17-17.5 বছর আগের কথা। তো যখন বিয়ে হয়ে যায়, সারাদিন মোটামুটি লোকজন থাকলেও রাতের বেলা, ওই রাত বলতে কি ওখানে গ্রাম তো, ওই মোটামুটি ধরে নাও 7টা-8টা থেকে রাস্তা পুরো ফাঁকা। 8টা মনে হয় বেশি বলে ফেললাম, 7টার পর থেকে আর রাস্তায় লোক পাওয়া যেত না, পুরো ফাঁকা। তো এরকম একটা জায়গায় পিসির বিয়ে হয়। তো আমার পিসি ওখানে যাওয়ার পর, যেহেতু পিসি একটুখানি মকরশলে থাকতো, এবার অনেকটা গ্রামের পরিবেশে গিয়ে না নিজেকে মানানো তো একটা সময় লাগে। পিসি না সত্যি কথা বলতে ভালো লাগতো না। বিয়ে হবার 2-2.5 মাস পরেও পিসির যেন একটা ফাঁকা ফাঁকা লাগতো। কারণ যেখানে থাকতো অ্যাট লাস্ট ওখানে এতটা, ওই 7:30-8টার সময় রাস্তা নির্জন হয়ে যাওয়া, যদি শীতের সময় বা বর্ষাকাল হয় তখন তো রাস্তায় মানে সন্ধ্যা নামতে নামতে লোক রাস্তায় দেখাই যেত না, এরকম জায়গায় তো মানুষ হয়নি। এবার ব্যাপারটা কি, আমরা যেখানে যেই পরিস্থিতিতে মানুষ হই, আমরা সেরকমভাবে তো নিজেকে একদম শেষ পর্যন্ত লাইফটা টেনে নিয়ে যেতে পারি না। কখনো মাঝখানে ব্রেকডাউন হয়, কখনো হয়তো আমরা খুব ভালো জায়গায় চলে যাই, কখনো ডাউনফল হয়, হয়তো তার থেকেও আমরা খারাপ কোনো জায়গায় থাকি। পিসি বলছিলেন যে মৈনাক, আমি ওইখানে 2.5 মাস থাকার পরেও কোনোভাবে না মনটা বসাতে পারছিলাম না। আমার যেন ওখানে ভালো লাগতো না। কোথাও গিয়ে মনে হতো দূর, চলে যাই বাপের বাড়ি, থাকবো না। যদি শ্বশুর বাড়িটা বাপের বাড়ির জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিরম হতো। পিসি বহুবার ওই গ্রামের বাড়ি বিক্রি করার জন্য পিসির শাশুড়ি মাকে, শ্বশুরমশাইকে, স্বামীকে বহুবার বলেছেন, কিন্তু ওনারা তো বিক্রি করবেন না। ওইটা ওনাদের পৈতৃক বাড়ি, ওটা ওনাদের পিতৃপুরুষের বাড়ি, ওনাদের ভালো লাগে, কারণ ওনারা ওখানে থেকে মানুষ। ওনারা শহরে আসলে হয়তো বাস করতে পারবেন না, ওনারা তো আসবেন না। যাই হোক, পিসি যখন পিসি যখন সবাইকে বলে নাজেহাল হয়ে যায়, পিসি তখন নিজেকে মানিয়ে নেয় যে আমাকে এখানেই থাকতে হবে, এরকম করেই থাকতে হবে। পিসি থাকতে শুরু করে। এবার ঘটনাটা ঘটে যখন পিসেমশাই মাঝে মাঝে ওই যাত্রা করতে যেতেন। পিসেমশাই ওই হরিনাম,
কৃষ্ণ নাম করতেন, তো উনি কাজ করতেন, ওনার দোকান ছিল, কিন্তু তবু ওনার একটা নেশা ছিল, সেটা হচ্ছে যাত্রা পালায় উনি গান করতে যেতেন, অষ্টপ্রহরে যেতেন। এরকমই একটা সময় পিসির স্বামী মানে পিসি মশাই শীতের সময়, আমাদের জানি গ্রাম গ্রামে না পায়া হয়, তারপর নানা জায়গায় কৃষ্ণের নাম হয়, তো সেরকমই কোনো একটা জায়গায় গ্রামের ভিতরে চলে যান। সেদিনকে পিসেমশাই চলে যাওয়ার পর পিসির শরীরটা খুব খারাপ লাগে। শাশুড়ি মাকে কী বলবেন, শাশুড়ি মা তো নিজেই অসুস্থ, ওনাকে বললে উনি আরও অসুস্থ হয়ে যাবেন, ওনাকে আর কোনো কিছু জানায়নি। পিসি একা একা বাড়ির বাইরেটা বেরিয়ে, ওই রাত তখন 9টা বাজে, হাঁটছে। বাড়ির বাইরে একটা সরু কাঁচা পাকা মাটির রাস্তা, ওখানে হাঁটছে। অনেকক্ষণ ধরে একটা শব্দ শুনতে পায় পিসি, সেটা হচ্ছে এরকম করে একটা শব্দ শুনতে পায়, মানে কেউ হাসলে, যেরকম ধরো ছোট বাচ্চারা যখন হাসে খিলখিল করে একটা শব্দ আসে, ওই রকম একটা শব্দ পাচ্ছে। তখন পিসি ভাবছে আশেপাশে বাড়ি আছে, গ্রাম সাইডে তো গায়ে 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 শহরের মতো বাড়ি হয় না, কিছুটা দূরে দূরে ছেড়ে ছেড়ে বাড়ি, তো ছেড়ে ছেড়ে বাড়ি। পিসি ভাবছে হয়তো কারোর বাড়িতে বাচ্চা আছে, সেই বাচ্চা হয়তো রাতের বেলা মা বাবা খেলা করছে, হাসছে। পিসি হাঁটাহাঁটি করছে, আর ওরকম হাসিটা ভেসে আসছে। কিন্তু পিসি অনেকক্ষণ পর একটা জিনিস বুঝতে পারে, পিসি 2.5 মাস ধরে রয়েছে এখানে, তো এরকম ছোট বাচ্চা নেই, আর থাকলে তো পিসি জানতো মোটামুটি আশেপাশের প্রতিবেশীর সাথে তো কথাবার্তা হয়, তারাও আসে, পিসি তার শাশুড়ির সাথে যায়, এরকম তো ছোট বাচ্চা নেই এরকম করে রাতের বেলা হাসবে। আর মোটামুটি গ্রামে তো সব লোক ঘুমিয়ে পড়েছে, 9টা প্রায় তখন বেজেই গেছে হাঁটতে হাঁটতে, আর তখন তো ঘুমিয়ে পড়তো সবাই, তার মধ্যে শীতের রাত, এখন তো সবাই ঘুমাচ্ছে। এত জোরে বাচ্চাটা হাসছে, তার বাবা মা তাকে শোয়াবে না, একটা ছোট বাচ্চা, ওই 3-4 বছর 4.5 বছরের বাচ্চার হাসির আওয়াজ। পিসি খুব সাহসী, ডাকাবোকা মানুষ। পিসি ওই হাসির উৎসটা কোথা থেকে আসছে সেটার খোঁজ করতে, ওই হাসিটা যখন আসছে, পিসি সেই হাসির শব্দটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওই কাঁচা পাকা যে গ্রামের রাস্তা কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে। আবার যখন ওই হাসির শব্দটা আসছে, আবার পিসি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন হাসির শব্দটা আসছে আবার কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে। পিসি এরকম করে কয়েকবার রাস্তায় দাঁড়িয়েছে আর এগিয়েছে। যখন পিসি গিয়ে বুঝতে পারলো হাসিটা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে ওই যে পিসির গ্রামে যে শ্বশুর বাড়ি, মৈনাক বলে দিদি, ধরো একটা বাড়ি এইখানে, আর একটা বাড়ি ধরো মানে 500 মিটার দূরে, 250 মিটার দূরে, 300 মিটার দূরে, আবার 150 মিটার দূরে, এরকম দূরে দূরে। ও যেখান থেকে হাসির আওয়াজটা আসছে ওখানে একটা ফাঁকা মাঠ। এবার ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ভাই, ওই শীতের রাতে যেখানে পুরো গ্রাম ঘুমাচ্ছে, পিসির শাশুড়ি শ্বশুর মশাইও ঘুমাচ্ছে, যেই তো পিসে মশাই নেই, শরীরটা কিরম অস্থির লাগছে। শীতের সময় ভাবলে একটু বাইরে হাঁটি, কারণ প্রথমেই বললাম পিসি তো শহরের মানুষ, শহরের মেয়ে, পিসি তো অত তাড়াতাড়ি ঘুমায় না। এবার পিসমশাই থাকলে কি, পিসমশাই খেয়ে দিয়ে শুয়ে পড়লে পিসি খাটের মধ্যে বসে বই পড়তো, বই পড়া একটা হ্যাবিট ছিল, বই পড়তো। সেই দিন আর একা ঘরে বদ্ধ হয়ে বই পড়তে ভালো লাগছে না, শরীরটা অস্থির লাগছে, হাঁটতে হাঁটতে ওই হাসির উৎসটা খুঁজে বার করে। পিসি দেখে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাসির আওয়াজটা আসছে। পিসি ভাবছে যে এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এত রাত্রে কে হাসছে, একটা বাচ্চার হাসির শব্দ সমানে অনবরত আসছে। পিসি কিন্তু গুণাক্ষরেও একবারও পিসির মনে হয়নি যে যেটা আমি কোনো বাচ্চা, মানুষের বাচ্চার হাসির আওয়াজ পাচ্ছি, সেটা অন্য কিছুও তো হতে পারে। ওই যে প্রথমেই বললাম প্রচণ্ড সাহসী মহিলা, উনি তো ভূত প্রেত এইসব মানে ধারণায় স্বপ্নেও আনবে না উনি।
স্বপ্নেও ভূত প্রেতের কথা ভাবতেই পারে না। যাই হোক, পিসি ওই মাঠের মধ্যে নাবে। মাঠের মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে। পিসি কাপড় পরে থাকে, কাপড়টা বেশ কিছুটা পায়ে গুটিয়ে নিয়ে পিসি হেঁটে হেঁটে যায়। যখন পিসি কিছুটা হেঁটে হেঁটে যায় তখন পিসি দেখে মানে সম্পূর্ণ এরিয়াটাই একটা আলো আঁধারের মধ্যে যেন খেলা করছে। ওই মাঠের যে মাঠের এরিয়া ছিল, ওই মাঠটা মনে হচ্ছে বিশেষ করে রাস্তা, বাড়ি, লোকালয় থেকে একটু আলো বেশি। তো ভাবছি যে কী ব্যাপার, আজকে কি জ্যোৎস্নাপক্ষ? হতে পারে, কৃষ্ণপক্ষ হলে তো কালো হয়, অমাবস্যা থাকে, তাহলে মনে হয় পূর্ণিমা, জ্যোৎস্নাপক্ষ, তাই হয়তো ওখানে আলোটা পড়েছে। পিসির মাথায় নেই যে যদি জ্যোৎস্নাপক্ষ হয় তাহলে সারা বাইরেটা পুরো পৃথিবীটাই কিন্তু আলোকিত হয়ে থাকবে, তাই না? ওই মাঠের টুকুনি তো আলো হবে না, কিন্তু তখন ওই নলেজটা আসেনি। যাই হোক, পিসি যখন যায় তখন দেখছে একটা 4-4.5 বছরের বাচ্চা মেয়ে, একটা সাদা রঙের ফ্রক পরা, আর মেয়েটা পেছন ঘুরে, ঠিক যেরকম ডল পুতুলগুলো হয় ঠিক সেই রকম মেয়েটা পেছন ফিরে মেয়েটা দাঁড়িয়ে আছে। একটা ঢিপি আছে, ঢিপি মাটির ওখানটা দাঁড়িয়ে রয়েছে। ওই যে মাটির ঢিপিটা, তার পাশেই একটা বড় পেয়ারা গাছ, গাছের মধ্যে ফলনও ধরে আছে। মানে ওই যে আলো আধারি জ্যোৎস্নার আলো ভাবছে, সেই আলোতে পেয়ারাগুলো যে বড় বড়, মানে রসালো পেয়ারা বোঝা যাচ্ছে। তখন পিসি ভাবছে, গ্রাম হোক আর শহর, এত রসালো টসা টসা পেয়ারা হয়ে রয়েছে। গ্রামে তো ছেলেমেয়েরা আছে প্রচুর, কুল হয়, কাঁঠাল হয়, আম হয়, জাম হয়, সবই তো ওরা বাড়ি থেকে পেরে নিয়ে যায়। গৃহস্থের বাড়িতে এসেও বলে আমাকে দুটো কুল দেবে, আমরা দিয়ে দিই। গ্রামে এরকমই হয়, দিয়ে দেয়। গ্রামে কিন্তু অতটা বিক্রি করার চলটা নেই, মানে ওই সময় তো ছিল না, সবাই সবাইকে দিয়ে দিত। তো পিসি ভাবছে যে এখানে এত ডসা ডসা পেয়ারা একদম টস টস করছে, এত গ্রামের ছেলেপেলেরা আছে যারা মোটামুটি 8 বছর, 9 বছর, 7 বছরের, তারা তো এসে পেয়ারাগুলো অনায়াসে দিনের বেলা তুলে নিয়ে চলে যাবে। এত গাছে পেয়ারা, গাছে ভর্তি পেয়ারা, পেয়ারাগুলো পেকে গেছে। আর দেখবে যখন জ্যোৎস্নার আলো পড়ে তখন ওই পেয়ারাগুলো হলদে হলদে যখন রং ধরেছে, আলোটা যেন ওর মধ্যেই ধরে রাখে, মানে একদম চোখে পড়ে, পাকা আম থেকে শুরু করে পেয়ারা। তো পিসি ওই বাচ্চাটার যখন কাছে যাবে, মানে বলবে এই কে রে তুই, কোথায় থাকিস রে, এত রাতে এখানে কি? এবার যখন দেখেছে পেয়ারা গাছে বাচ্চাটা দাঁড়িয়ে পেয়ারা গাছের দিকে তাকিয়ে, তখন পিসি ভেবেছে যে নিশ্চয়ই ওই পেয়ারা গাছে কেউ পেয়ারা পাড়তে এসছে, রাতের বেলা হতে পারে কারোর গাছ, সে হয়তো দিনের বেলা ধরলে চিৎকার চেঁচামেচি অশান্তি করবে, ধরতে দেবে না, হয়তো রাতের বেলা চুরি করতে এসছে। হয়তো তার বাচ্চাটা ওই বাবা বা মা পেয়ারা পারছে, ও হয়তো হাসছে দেখে, মাথার মধ্যে কিন্তু অন্য কিছু আসেইনি। পিসি এগিয়ে যায়, বাচ্চাটা সমান সমান যখন গিয়ে দাঁড়ায়, তখন বাচ্চাটা পিসির পাশ থেকে ওই 4 বছর, 4.5 বছরের বাচ্চা এত জোরে দ্রুত দৌড়ে পেয়ারা গাছের একদম শেষ মাথায় উঠে গেল। পিসি এটা দেখে মানে পিসি ভয় পেয়ে যায়, কারণ এটা তো পসিবল না, একটা গাছের মধ্যে একটা বাচ্চা ওরকমভাবে দৌড়ে, রাত তখন আনুমানিক 10টা প্রায় বাজতে যাচ্ছে বা তারও বেশি, বাচ্চাটা কি করে উঠবে? এটা কি করে হয়? এটা তো অসম্ভব ব্যাপার। পিসি তখন কিন্তু ভয় পায়। পিসি ভয় পেয়ে তখন বুঝতে পারে যেটা অন্য কিছু ব্যাপার। পিসি ছুটতে ছুটতে বাড়ি আসে, বাড়িতে এসে কাউকে কিচ্ছু বলেনি, শুয়ে পড়ে। পিসির গায়ে ধুম জ্বর। পিসেমশাই আসে ভোরবেলা। পিসেমশাই যখন আসে তখন পিসেমশাইয়ের মা দরজা খোলে, পিসি কিন্তু খোলেনি। দরজা খুলতে তখন পিসেমশাই বলছে, কী গো, মা বাবার বয়স হয়েছে, এত করে তোমার নাম ধরে ডাকলাম, তুমি দরজাটা খুলতে উঠলে না। পিসি তখন বলছে, আমার শরীর ভালো না, আমার গায়ে খুব জ্বর, সকালবেলা একটা কথা বলবো, কালকে রাতে ঘটেছে। তখন
পিসেমশাই বলছে ঠিক আছে সকালবেলা বলো, এখন কিছু বলার দরকার নেই, ঘুমিয়ে পড়ো। পিসেমশাই ভেবেছে হয়তো তার মায়ের সাথে ঝামেলা হয়েছে, এটা ভেবে শুনতে চাইনি। এবার যখন ভোর থেকে সকাল হয়, পিসেমশাই উঠে পিসিকে ডাকে, কী গো ওঠো, ঘরের কাজকর্ম কে করবে? উঠোন ঝাড় দেওয়া, ঠান্ডার সময় অত সকালে, হ্যাঁ মা বাবা উঠবে, জলে হাত দেবে, যাও উঠে কাজ করো। যখন হাত দিয়ে রাখে হাতের মধ্যে, তখন দেখছে পিসির গা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন মাকে ডাকে, তখন মা আসে। তো তখন পিসিকে শাশুড়ি মা বলে, কি হয়েছে তোমার, এত গায়ে জ্বর কেন, কি হয়েছে? তখন পিসি বলছে যে আমি কালকে রাতের বেলা যা দেখেছি সেটা বললে আপনারা বিশ্বাস করবেন? বলছে হ্যাঁ কি হয়েছে? তখন সব ঘটনা বলে। তখন পিসেমশাই বলছে, তুমি নতুন মানে বউ এখানে, 2.5 মাস হয়েছে, 3 মাসও এখনও হয়নি, 2-2.5 মাস বিয়ে হয়েছে, তুমি তো এখনো কিছু জানোই না, তুমি এইদিকে ওইদিকে একা একা কেন ঘুরতে গেছিলে? তখন বলে যে না তুমি আমাকে বলো ব্যাপারটা কি। তখন বলছে ওখানে কোনো পেয়ারা গাছই নেই, তুমি স্বপ্ন দেখেছো। যখন বলছে না, তখন পিসি ওই জ্বরের মধ্যে মাথা ঘুরাচ্ছে, মানে একটা জিদে পড়ে গেছে, উঠে নিয়ে যায়। তখন দেখছে হ্যাঁ ওখানে তো কোনো গাছ নেই, ওখানে কোনো গাছ নেই, কাটা গাছ ঘাস দুব্ব এইসব হয়ে রয়েছে, কোনো তো বড় গাছ নেই, পেয়ারা গাছ তো নেই ওখানে। কিন্তু ওই ঢিপিটা ছিল যেখানে বাচ্চাটা দাঁড়িয়েছিল। তখন বলছে যে এইখানেই বাচ্চাটা ছিল, আর এরকম বিকট হাসছিল। তখন বলছে যে এইখানে অ্যাকচুয়ালিও দেখছো না পাঁচিল দিয়ে চারপাশটা ঘেরা, আর এখানে দেখো এই একটা না কতগুলো এরকম ঢিপি ঢিপি করা। তখন বলছে হ্যাঁ করা। বলছে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এইখানে আশেপাশের যদি কোনো বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা, তাদেরকে এখানে কবর দেওয়া হয়, ওটা হচ্ছে বাচ্চাদের কবরস্থান। পিসি ওই কথা শুনে পিসি ওখানে অজ্ঞান হয়ে যায় দিনের বেলায়। যত গ্রামের লোকজন ছিল তখন বলল তার মানে ওর সাথে কিছু একটা ঘটেছে। তারপর পিসিকে নিয়ে পিসেমশাই চলে আসে পিসির বাড়ি। এসে 3 মাস পিসি এখানে থাকে, সুস্থ হয়, হয়ে তারপর আবার ওখানে যায়। তারপরে আর কিছু হয়নি, গায়ে মাদুলি কবচ নিয়ে গেছিল। তো অতদিনে পিসি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছিলো, সব কিছু বুঝে গেছিলো। এই ছিল আমাদের প্রথম মৈনাকের ঘটনা, তার পিসির জীবনে ঘটে যাওয়া তার নতুন শ্বশুর বাড়িতে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর একটা কথা সবাইকে বলবো, অবশ্যই কিন্তু তোমরা বেশি বেশি করে লাইক করবে, ঘটনাগুলো ভালো লাগলে আত্মীয় পরিজন প্রিয়জনদের শেয়ার করবে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু 1 লাখের খুব কাছাকাছি আছি, আর তোমাদের সঙ্গ ছাড়া এটা কখনো পসিবলই না। কারণ যতদূর এসছি বড় মায়ের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। তো আমি বড় মাকে তো সবসময় ডাকি, তোমাদের জন্যও ডাকি, তোমরাও অবশ্যই আমার জন্য বড় মাকে ডাকো। শরীর খারাপ হলে আমি ফিডব্যাক পাই, তোমাদের কমেন্টগুলো সব পড়ি, হয়তো রিয়াক্ট করতে পারি না শরীর অসুস্থ থাকার কারণে। তোমরা কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি আমার বা আমাদের পরিবারটা 1 লাখের কিন্তু হয়ে যেতে পারে যদি তোমরা চাও। চলো দেখি পুজোর মধ্যে হয়ে যায় কি না। যদি হয়ে যায় তাহলে একটা সারপ্রাইজ কিন্তু অবশ্যই রাখবো, সেটা সবার জন্য। এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। আচ্ছা বলে রাখি, গতকালও আমাদের ঘটনা আসতে পারে, কারণ একদিন আমি যেহেতুনি ঘটনা দিইনি, সরি গতকাল না, মানে আগামীকাল ঘটনা আসতে পারে, গতকাল ঘটনা দিইনি বলে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এক বোনের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব, বোনের কিছুটা বয়সও দেব। এত ভয়ঙ্কর ঘটনা বোন আমাকে পাঠায়, ঘটনাটা আমি কালকে শেয়ার করব। তবে আজকের যে আরেকটি ঘটনা আছে, এই ঘটনাটা আরও মারাত্মক ভয়ের। ঘটনাটা শোনো। ঘটনাটা পাঠায় হচ্ছে ছোটন। ছোটন সম্পূর্ণ কাল্পনিক নাম, প্রথমেই বলে দিচ্ছি। ছোটন থাকে দমদম আর বিধাননগরের ঠিক রেল লাইনের পাশে। ছোটন যে ঘটনাটা বলছে সেটা 2003-এ ঘটে। ছোটন তখন ক্লাস 8-এ পড়ে। ছোটন বলে, দিদি আমরা রেল বস্তিতে বসবাস করতাম, আজ কিন্তু আর থাকি না আমরা। বাবা বাড়ি কিনেছেন, বাবা মৎস্যজীবী ছিলেন, মাছ ধরতেন, মাছ বিক্রি করতেন।
বাবা বাড়ি করেছেন, আমরা চলে গেছি অন্যত্র। কিন্তু 2003-এ আমরা যখন রেল বস্তিতে থাকতাম তখন ঘটেছিল একটা ঘটনা। বহু মানুষ রেলের যারা পাশে থাকেন তারা কিন্তু জানেন যে প্রত্যেক দিন প্রতিনিয়ত সপ্তাহে একটা দুটো হলেও রেলে কিন্তু কাটা পড়ে, রেলে কাটা পড়ে। ভাই বলে, দিদি সত্যি কথা বলতে অনেক সময় ট্রেন থেকেও, চলতি ট্রেন থেকে অনেক সময় ফোন পড়ে যায়, পকেটে রাখতে গিয়ে পড়ে যায়, কেউ বুক পকেটে রেখে ঝিমতে ঝিমতে গেটের সামনে দাঁড়িয়ে গেলে পড়ে যায়। এরকম অনেকবার কিন্তু আমরা মোবাইল ফোন, কারোর ঘড়ি, কারোর পার্স এরকম পেয়েছি। ছোটন বলে, দিদি 2003 সাল মনে আছে, প্রখর রোদ, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। আমার স্কুল 2:30-এর সময় ছুটি হয় শনিবার দিন। আমি হেঁটে হেঁটে আসছি, আমি জানি না যে তার আগে কোনো কাটা পড়েছে কি কোনোভাবে কিছু হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট আমি জানি না। আমি আসছি একা। আমার বাড়ির পাশে দুটো ছেলে যায়, ওরা সেদিন যায়নি, তো আমি গেছিলাম, কারণ আমার মা বাবা কষ্ট করে পড়ান আর বলেন পড়া কখনো ছুটি করবে না, টিউশন আর স্কুলটা করবে, যতদিন আমরা আছি পড়াতে পারি পড়বে। কারণ অনেক বাচ্চারা আছে যারা পড়তে সুযোগ পায় না, তারা পড়ার চেষ্টা করে, তুমি যখন সুযোগটা পেয়েছো পড়বে। ছোটন ভাই বলে, দিদি ভাই আমি যখন বাড়ি ফিরছি তখন আমি একটা মোবাইল ফোন পাই। ওই রেল লাইনের যে ট্র্যাক রয়েছে ওখানে যে গ্যানাইট পাথরগুলো পড়ে থাকে বড় বড়, ওই গ্যানাইট পাথরের কোণে ফোনটা পড়েছিল। আমি যখন আসছিলাম ফোনের রিং হচ্ছিল, আমি ফোনটার ওই রিং টোনটা শুনে আমি ফোনটাকে খুঁজে পাই, পকেটে ভরে নিয়ে বাড়ি চলে আসি। তখন ক্লাস 8-এ পড়ি, বয়স খুব একটা বেশি না, ওই তখন 13-14 বছর বয়স। বাড়িতে এনে আমি আমার মাকে প্রথম দেখাই, ও মা দেখো আমি এই রেল লাইন থেকে আসছিলাম, আমি এটা পেয়েছি। তখন আমাকে মা বলল, কেন তুলেছিস? খবর নিতে হবে, কেউ কি মারা গেছে নাকি, খবর নিতে হবে। তো মা সাথে সাথে বেরিয়ে এই পাশের যে বাড়িটা আমাদের রেল বস্তি, তো ওখানে গিয়ে মা জিজ্ঞেস করে, বলল না কেউ কাটা টাটা পড়েনি। কেন? তো মা চেপে যায় ব্যাপারটা, মা বলছে না শুনেছিলাম এরকম, বলছে না। তা আমার মা এসে বলল, ঠিক আছে ভালো কথা, হয়তো কারোর পকেট থেকে পড়ে গেছে, অনেক সময় অনেকে ঘুমাতে ঘুমাতে যায়, প্রথমেই বললাম ঝিম লেগেছে তো পকেট দিয়ে ঠেলামেলিতে পড়ে গেছে বা কিছু। তা আমার মা তখন বলল, যা ভালো করে রেখে দে, বাবা আসলে বাবাকে দিয়ে দিবি। আমি বললাম না বাবাকে দেবো না, বাবাকে তোমার বলার দরকারও নেই, এটা আমি আমার কাছে রাখবো। এবার দেখো ক্লাস 8-এ পড়ি, তখন ওই কিপ্যাড ফোনটাই, মানে 2003-এ কিপ্যাড ফোনটাই তখন কিন্তু উঠেছিল, তখন কিন্তু ওই স্ক্রিন টাচ ফোন 2003 সালে সেরকমভাবে ছিল কি না আমার নলেজ নেই, কারণ তখন 2003 সালে আমার মনে আছে তখন আমারও ওই রিলায়েন্সের কিপ্যাড ফোন ছিল, জোড়া ফোন দিচ্ছিল, একটা অ্যাশ কালার একটা ব্ল্যাক কালার কিপ্যাড ফোন, একদম স্লিম বডি। যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো বা জেনে থাকো কমেন্টে জানাবে। রিলায়েন্সের ফোন দুটো একসাথে দিচ্ছিল, ওই 1500 টাকা এরকম 1600 টাকার মধ্যে দুটো একসাথে পাওয়া যেত। তো সেই ফোন কিন্তু আমার কাছেও ছিল একটা, আমার মায়ের কাছে একটা ছিল। তাই আমার মনে আছে তখন স্ক্রিন টাচ ফোন হয়তো 2003 সালে ছিল না, আর থাকলে তোমরা আমাকে জানিয়ে দিও, আমি জানি না কারণ আমার ছিল না। যাই হোক, তো 2003 সালে ঘটনাটা ঘটে। তো ছোটন কি করে, ও নিয়ে এসো, বাবাকে দেয়নি, ও না ফোনটাকে নিয়ে ওই টেপাটেপি করতো, সাপ গেম ছিল, স্নেক গেম, ওই স্নেক গেমটা খুব ভালো লাগতো, কে কে খেলেছে একটুখানি কমেন্টে জানিও তো। ওই স্নেক গেম বা ওই ছোটন না রাতের বেলা নিয়ে খেলা করতো। এবার সকালবেলা স্কুল যেতে পারতো না, বাবা মারতো, মা বকতো, এরকম করে মাকে বলেছে বলবে না, মা বাবাকে বলেনি যে ছেলে একটা মানে কুড়িয়ে ফোন পেয়েছে, বাবা তো এসব সহ্য করবেন না। ওরা রেল বস্তিতে থাকলেও খুব যে দরিদ্র ছিল তাও না, মোটামুটি ওদের অবস্থা ভালোই ছিল। এইবার বাড়িতে রাতের বেলা ওই যখন তখন ফোন বেজে উঠবে বলে, ওর তো গেম খেলা নিয়ে দরকার, ও কাকেই বা ফোন করবে, সেরকম তো কেউ নেই যার ফোন আছে। ও কী করে, ওই ফোনের সিম ছিল, সিম
সিমটাকেও ভেঙে ফেলে দেয়। বন্ধুদের কাছ দিয়ে বুদ্ধি নিয়েছে, স্কুলের বন্ধুরা বলেছে ফেলে দিবি, ফেলে দেয়। দিয়ে ও ফোনটাকে ওই শুধু গেম খেলতো, স্নেক গেম। ওর কাছে একটা মোবাইল আছে যেটা ও গেম খেলার যন্ত্র হিসাবে ব্যবহার করতো। কিন্তু রাতের বেলা ও ছোটন বলছে, দিদি 2003 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি, 14 বছর বয়স, মানে এখন 2026, বয়সটা আমার বুঝে নাও, আমি অনেকটা বড় হয়ে গেছি। বলছে রাত্রেবেলা প্রত্যেক দিন ঠিক 1:30-2 এরকম সময় ফোনটা বাজতো, রিং হতো। কোনো নাম্বার উঠতো না, স্ক্রিন কালো, কিন্তু রিং হতো। অদ্ভুতভাবে ও 2-1বার ভয় পায়, ফোনটা বন্ধ করে দেয়। মা বাবা বুঝতে পারতো না, মা বাবা পাশের রুমে শুতো, মাঝখানে দিদা শুতো, বুঝতে পারতো না। ও বন্ধুদেরকে একদিন গিয়ে বলে যে, জানিস তো আমি যে ফোনটা পেয়েছি, তোদেরকে বলেছিলাম তোরা সিম ফেলে দিতে বলেছিলিস, আমি ফেলে দিয়েছি ভেঙে, ফোনটা রাতে বাজে। এবার একটা বন্ধু বলছে, তুই গুল দিচ্ছিস, মিথ্যে কথা বলছিস, ঝপের কথা বলিস না, ফোনে সিম না থাকলে রাতের বেলা ফোন কেন রিং হবে, তাহলে তো সব সময় ফোন বাজবে। বলছে সত্যি তোরা বিশ্বাস কর। এবার সেই বন্ধুটা বলছে, তাহলে তুই একটা কাজ কর, আমাকে ফোনটা দিয়ে যা, আমার বড় দাদা ও তো ইঞ্জিনিয়ার, ওকে দিয়ে দেখাবো, দেখি কোনো প্রবলেম আছে কি না। এবার যে ছোটন সে ভাবছে যদি আমার বাড়িতে জানাজানি হয়ে যায়, বাবা তো আচ্ছা করে গুছিয়ে পেটাবে, তার থেকে ভালো আমি ওকে দিয়ে আসি, ফোনটাকে দিয়ে আসে। ওই বন্ধুটা ফোনটা নিয়ে গিয়ে ফোনটা রেখে দিয়েছে। এইদিকে ছোটন প্রত্যেক দিন ওই বন্ধুটাকে বলে, কিরে আমার ফোনটা দিলি না, কিরে ফোনটা এনেছিস? আর ওই বন্ধুটা বলে যে, না দাদা বলেছে দেখা হয়নি, দাদা একটু কাজে ব্যস্ত আছে, দাদা তো ইঞ্জিনিয়ার বুঝিসই, দাদা কালকে দেখে দেবে, শিওর কালকে তোকে এনে দেবো। এরকম করে 8-9 দিন ধরে ফোনটা আর ছোটনকে দেয় না। ছোটন ওর মাকে বলে, মা জানো তো এরকম এরকম আমি ওই সুবীরকে দিয়েছি, ওই বন্ধুর নাম ছিল সুবীর, সুবীরকে দিয়েছি, ও দাদার জন্য নিয়ে, ও দাদার নাম আবির, ভাইয়ের নাম সুবীর। বলছে সুবীরকে দিয়েছি, বললো আবির দা ফোনটা দেখবে, ও তো ইঞ্জিনিয়ার পড়ছে, তো আমাকে ফোনটা দেয় না। তো ছোটনের মা তখন বলে, আমাকে নিয়ে কালকে যাবি, আমি সুবীরকে বলবো। গিয়ে সুবীরকে বলে, সুবীর তখন বলছে, কাকিমা আমি আজকে নিয়ে আসবো, তুমি দাঁড়াবে বাড়ির সামনে, আমার সাথে যাবে, আমি বাড়িতেই রাখা আছে, আমি নিয়ে আসবো। ভালো কথা, ফোনটা এনে দেয়, ফোনটা এনে দেয়, নিয়ে চলে গেছে বাড়ি, খুব খুশি, ওর ফোনও পেয়ে গেছে। ও গিয়ে আবার স্নেক গেম খেলছে। বাবা তো বাড়িতে থাকতো না, বাবা থাকলে লুকিয়ে রাখতো, মা জানতো আর ছোটনই জানতো। রাতের বেলা ফোনটা আবার ওরকম বেজে উঠতো, প্রত্যেক দিন রাতে ফোনটা ওরকম বেজে বেজে উঠতো, আর প্রচণ্ড ও ভয় পেত। লাস্টে ওই ফোনটাকে বাবার কাছে ধরা পড়লো, মার খেলো, ফোনটাকে নিয়ে গিয়ে ও আর ওর বাবা আগুনে পুড়িয়ে দেয় ওই রেল লাইনের মধ্যেই। তারপর থেকে মানে যতদিন ছিল না, বলে ওর শরীর ভার হয়ে থাকতো, শরীর খারাপ লাগতো। যবে থেকে ওই ফোনটা ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারপর থেকে ও একদম ভালো, খুব ভালো মতো পড়াশোনা মন দিয়ে করতো, ভালোভাবে ছিল, আর কোনো প্রবলেম হয়নি। এটা কেন হতো তোমরা বলবে, এটা কি করে হয়? চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখি তোমরা কারা কারা সুন্দর সুন্দর প্রত্যেক দিনের মতো মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। আসলে দুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যার কারণে তোমাদেরকে আমি কালকে ঘটনা দিতে পারিনি গতকাল। আজকে যে খুব ভালো আছি তাও না, কিন্তু ভাবলাম যে না, তোমরা অধীর আগ্রহে বসে থাকো, জানি ঘটনা না দিলে পারে রাতে তোমাদের ঘুম হয় না, সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না। চলো, প্রথমে শ্রাবণী হাজরা কমেন্ট করেছো, তারপর বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো বিকি ঘোষ, কৃষ্ণা ধারা, দীপক হালদার, তারপরে কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, প্রসেনজিৎ হাজরা, আয়ান হালদার, সুদীপ্ত ব্যানার্জি কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো নীলু মজুমদার, সন্তুর দুনিয়া, বনানী কর্মকার দিদিভাই, পূজা দাস কমেন্ট করেছো, সুজাতা দাস, সুমনা ভট্টাচার্যা কমেন্ট করেছো, তারপর বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, অজয় শঙ্কর মণ্ডল কমেন্ট করেছেন, তারপর রূপা দে কমেন্ট করেছো, প্রদীপ দাস,
তারপর গোপাল দাস ভাই কমেন্ট করেছো, শ্রাবণী ছোট্ট বোন কমেন্ট করেছো, শ্রাবণী রয়, সোমা দাস পরিবার থেকে কমেন্ট করেছো, সিদ্ধার্থ পুরকায়েত কমেন্ট করেছো, সিদ্ধার্থ পুরকায়স্ত। তারপরে লিপিকা বেরা দিদিভাই, হ্যাঁ লাভ ইউ টু দিদিভাই, বহুদিন পর দিদিভাই লিখেছে হাই বারবি ডল, আই লাভ ইউ। দিদিভাই তুমি কেমন আছো জানাবে, হ্যাঁ অনেক দিন তোমার সাথে আমার কথা হয় না। কিছু কিছু আমার বোন, কিছু কিছু দিদিভাই আছেন যাদের সাথে না আমার একটা অন্তরঙ্গ একটা সম্পর্ক হয়ে গেছে। মানে কখনো মনেই হয় না যে মানে ওনারা শুধু আমার সাবস্ক্রাইবার বা ভিডিও দেখে, এই ক্ষেত্রে কোনো পরিচয়। সত্যি কথা বলতে মানে মনে হয় যেন আমার নিজেরই মানে একদম নিজের দিদি। সত্যি মানে লিপিকা দিদি ভাইয়ের কথা বলছি, এরকম এখানে অনেকেই আছো, হোয়াইট কিং বোন, হ্যাঁ বোনের তো বাড়িও আমি গেছি। মানে একটা এমন হয়ে গেছে আমাদের, মানে সত্যি কথা বলতে বনানী কর্মকার দিদি ভাই, মানে ওনার দিদি ভাই কম মা বেশি, আমার মায়েরই বয়সী উনি। আর দিদি ভাই ওই নামেই বলি দিদি ভাই, কিন্তু এত ভালো মানে সেটা বলা যাবে না, বলা যাবে না, সত্যি বলতে গেলে এখন ঘটনা অনেক বড় হয়ে যাবে। তারপরে কমেন্ট করেছো তিয়াশা নস্কর, শম্পা মিনি কিচেন, জলি হাজরা, পাপ্পু দে, রাজশ্রী পাল, ডালি দেবনাথ দিদিভাই, শঙ্কর ভদ্রা। তারপর লিপিকা বেরা দিদিভাই বলেছে বনু তোমাকে এই ড্রেসটা পরে তো দারুণ লাগছে, প্রতিদিনই ভালো লাগে বাট আজ এত সাধারণ লাগছে, অসাধারণ লাগছে, মনে হচ্ছে একটা পুতুল কথা বলছে। দারুণ দারুণ দিদিভাই, আজকেও যদি ঘটনাটা শোনো আজকেও তুমি আমাকে বলবে, কারণ আমি কারণ রিজনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি চুলগুলোকে এরকম বসেছি, আমি চুল ফুল আজরাই না জানো তো, কারণ আমার শরীর অত ভালো লাগে না, আমি কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করি না, ওই কোনো রকম তোমাদের সামনে একটু বসি পড়ি। তো আজকে যদি চুলগুলো একটু জাস্ট কালি কালি হয়ে রয়েছে, আমি জানি আজকেও আমি নিজেকেও দেখে ভাবছিলাম বেশ ভালো লাগছে, এরকম চুলগুলো কালি কালি করলে কেমন হয়, তোমরা বলো, হ্যাঁ তাহলে চুলগুলোকে কার্লি করে আসবো। যাই হোক, তারপর কমেন্ট করেছো আমাদের হোয়াইট কিং বোন, কথা বলছিলাম এক্ষুনি, অসীম দাস, চৈতালি রয়, রেখা দুবে, তারপর কাকলি রয়, তারপর কমেন্ট করেছো নীলিমা সিংহ, সুনিতা চন্দ্র, পুষ্প দত্ত, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই। এই ভাইয়ের কথা না বললে নয়, এই ভাই আমি প্রথম থেকে মানে দেখো আমাদের ঘটনা অনেকেই তোমরা শোনো, কিন্তু বহু আমার কাছের মানুষ তোমরা কিন্তু কমেন্ট করো না, তোমরা বলো দিদিভাই আমি ঘটনা শুনি কিন্তু কমেন্ট করি না। কিন্তু এই ভাই আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে না বললে নয়, মানে যবে থেকে আমি আমার চ্যানেল শুরু করেছি ঠিক 1.5-2 মাস থেকে আজও পর্যন্ত 4 বছর হতে যাচ্ছে প্রায়, মানে কন্টিনিউ আমাকে কিন্তু কমেন্ট করে যায়, কন্টিনিউ, হয়তো একদিন না করলে পরের দিন ঠিক করে যায়, দিদি কেমন আছেন বা কি ঘটনাটা ভালো লাগলো, এগুলো ভালো লাগে, কমেন্ট করলে না সত্যি ভালো লাগে, একটা খুব নিজের মতো করে না মনের মতো একটা জায়গা তৈরি হয়ে যায়। তারপর কমেন্ট করেছো মমি ভট্টাচার্য, তারপরে প্রিয়াঙ্কা দাস, পল্লবী বসু, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো মধুমিতা ভৌমিক। আচ্ছা, আজ তোমাকে খুব মিষ্টি আলুর মতো, এ বাপ, মিষ্টি আলুর মতো কিউট লাগছে, মিষ্টি আলুর মতো কিউট, ভাবো তো, আর কিছু পাইনি, মিষ্টি আলুর মতো কিউট, হে ভগবান। আর ঘটনাটির সম্বন্ধে কিছু বলবোই না, তোমার বুঝে নিতে হবে সোনা বোন, ভালো থেকো আর সুস্থ থেকো, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। যাই হোক, আজকে অনেকগুলো তোমাদের সাথে একটু গল্প করলাম, কারণ সত্যি কথা বলতে কাজ কাজ ছাড়া তো কোনো কথা বলার সুযোগ সেরকমভাবে হয় না, সবাই মেসেজ করছে যার জন্য এই আওয়াজটা পাচ্ছ। আর তোমরা তো আমাদের, আর সত্যি কথা বলতে তোমরা তো পরিবার, তো তোমরা পরিবারের লোকের সাথে একটু গল্প করতেই পারি, লোকজনের সাথে, তাই না? যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো আসবো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপর, সবার পরিবারের উপর থাক, খুব ভালো থাকো, কারোর যেন কোনো বিপদ আপদ না আসে। এখনের মতো আসছি, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আবার তোমাদের সাথে, সবাই ভালো থেকো, টাটা।